জনপ্রিয় কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিক, তবে গানের ভুবনে ঝিলিক নামে পরিচিত তিনি। 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পেশাগতভাবে গানের জগতে করেছেন বিচরণ, উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগমের সোনা সোনা গানটি কণ্ঠে তোলেন ঝিলিক, শেয়ার করেন ফেসবুকে। প্রশংসা পান সোনু নিগমের কাছ থেকে, কিন্তু কিভাবে, নতুন আর কি গান আনছেন তিনি, সিনেমার গানই বা কবে আসছেন, সবকিছু জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন ঝিলিক। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছে, আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। বলিউডের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান সোনা সোনা গিয়ে আপনি বলিউডে পৌঁছে গিয়েছেন, কেমন লাগছে? না, বলিউডে পৌঁছে যাওয়ার বিষয়টা আসলে অনেক দূরের, এটা আদৌ হবে কিনা আমি জানি না, তবে তার মতো একজন লেজেন্ড এবং এরকম একজন গ্রেট আর্টিস্ট আমাকে নিয়ে যে দুটো লাইন লিখেছে, এটা আসলে আমার কাছে অনেক বড় একটা বিষয়। এবং এই আনন্দটা যেদিন থেকে করেছি গানটা, সেদিন থেকে আসলে পেয়ে যাচ্ছি, এবং এই আনন্দটা এখন পর্যন্ত এখনও আমার মনে হয় যে এখানে আজকে বসে আছি এই আনন্দটা নিয়ে। সো সব মিলে ভীষণ ভালো লাগছে। আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা যখন সোনু নিগমের গানটির বার্তা পাঠায়, তখন আপনার কেমন লেগেছে? আমি আসলে দেখা গেছে রুনা লায়লা ম্যাডামের সাথে আমার ভীষণ কি বলবো যে সবসময় কথা হয়, এবং আমাকে উনি অনেকগুলো ভিডিওস পাঠান, যেগুলোর মাধ্যমে আমি আমার গানের রেওয়াজটা অব্যাহত রাখি। এবং দেখা গেছে প্রায়শই উনি আমাকে টেক্সট করে বলেন যে ঝিলিক এই গানটা তোলো, ওই গানটা তোলো। তো এরকম করতে করতে আমার একটা টেন্ডেন্সি যেটা হয় যে আমার কাছে মনে হয় যে কঠিন কঠিন যেগুলো রাগভিত্তিক গান আছে সবগুলোকে অ্যাটেম্প্ট করাটা একটা চর্চার মধ্যেই পড়ে। তো সেখান থেকে আসলে হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল যে সোনু নিগমজির ক্লাসিক্যাল মাইল্ড থেকে সোনা সোনা গানটা আমি এমনিতেই রেওয়াজ করতে করতে গানটা রেকর্ড করে আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। এবং অ্যাজ ইউজুয়াল ম্যাডাম আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, এবং আমার কাছে মনে হয় যে তার একটা কমেন্ট পাওয়াটাও আসলে অনেক বড় বিষয়। উনি প্রায় আমাকে বলেন এটা ভালো করে করো, ওটা খারাপ হয়েছে ঠিক করো, এগুলো আমাকে বলে দেন। আমার ভিডিও নিচে উনি লিখেছিলেন যে ইউ হ্যাভ ডান আ ভেরি গ্রেট জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি। তো আমি এই মেসেজটা দেখেই আমার কাছে মনে হলো যে মানে কি যেন একটা পেয়ে গেলাম, পৌঁছানো তো দূরের কথা। আর আমি ভেবেছিলাম ম্যাডাম হয়তো ভুলে যাবেন বা এটা আদৌ মনে থাকবে কিনা, হয়তো ম্যাডাম আমাকে অ্যাপ্রিসিয়েট করে এটা লিখেছেন। সত্যি সত্যি পরদিন যে উনি পাঠিয়ে তার মন্তব্যটা আমাকে আবার হোয়াটসঅ্যাপ করে জানাবেন, এটা আসলে আমি মানে কি বলবো, এটা একটা সারপ্রাইজ। আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাডাম আসলে আমাকে এতটাই ভালোবাসেন যে তিনি নিজে থেকে চেয়ে আসলে তাকে পাঠিয়েছেন। কারণ তিনি না চাইলে আসলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না যে আমি যতই গান করি না কেন দ্য গ্রেট সোনু নিগমজির কাছে পৌঁছানোটা আসলে সম্ভব না। তো এটা সম্ভব হয়েছে আমাদের কিংবদন্তি রুনা লায়লা ম্যাডামের কারণেই। তিনি আমার গানে কমেন্ট করেন এবং তিনি লিঙ্কটা ওনার কাছে শেয়ার করেন। তো সেখান থেকে আমি বলবো যে এবং রুনা লায়লা ম্যাডাম এটা লিখেছিল যে আই এম মেন্টারিং হার। তো উনি যে আমাকে মেন্টার করছেন, এটা যে উনি নিজে থেকে ওনাকে বলেছেন, এটা আসলে অনেক বড় একটা বিষয়। আপনি তো রুনা লায়লা ম্যামের গানেও কভার করেছেন, হ্যাঁ, ওই কভারের ব্যাপারে জানতে চাই। আমি রুনা লায়লা ম্যাডামের গান ভীষণ পছন্দ করি, এবং তার গাওয়া গানগুলো আসলে গাওয়াটা তো একটা দুঃসাহসের বিষয়, তবুও ভালোবেসে শ্রদ্ধা থেকে তার গানগুলো গাই। এবং আমার মনে হয় আমার আজ পর্যন্ত 2008 থেকে 2025 পর্যন্ত আমি যতগুলো অনুষ্ঠান করেছি, সেটা লাইভ হতে পারে, স্টেজ শো হতে পারে, যে কোনো ধরনের প্রোগ্রাম হতে পারে, ম্যাডামের গান ছাড়া আমার আসলে অনুষ্ঠানটা অপূর্ণ থেকে যায়। তো তার গান সবসময় গাই, এবং তার জন্মদিনে আমি তার গাওয়া একটি গান কভার করেছিলাম, সেটাও আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। এবং সবচাইতে বড় বিষয়, উনি আমাকে একদম সামনে থেকে বসে বলেছেন যে তুমি আমার গান যখন ইচ্ছা তখন গাইতে পারো। এই মানে এই যে একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন সবার সামনে যে তুমি যখন ইচ্ছা গাইতে পারো, এটা আসলে বড় একটা বিষয়। আপনি 2008 সালের একটি রিয়েলিটি শো দিয়ে এসেছেন, সেই শোর ফাইনালিস্ট বিজয়ী সবাইকে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, এ নিয়ে কি বলবেন? আমার কাছে মনে হয় এখন যারা কাজ করছে, আমরা যদি একটু চারিদিকে তাকিয়ে দেখি, আমার মনে হয় সেরা কণ্ঠের অনেক শিল্পীরাই কিন্তু এখন লাইমলাইটে কাজ করছেন। এবং এটা আমার বলতে ভীষণ ভালো লাগে যে আমার যারা কালিগ ছিলেন ওখানে 2008-এ, তারা সবাই স্ব ক্ষেত্রে ভীষণ প্রতিষ্ঠিত, এবং যেখানেই যাই তাদেরকেই দেখি গান গাইতে। তো আমার কাছে মনে হয় যে যে যার মতো ভীষণ ভালো করছে। একজন শিল্পী হিসেবে যখন স্টেজে পারফরমেন্স করছেন, তখন নির্দিষ্ট কিছু শিল্পী বা যন্ত্র নিয়ে পারফর্ম করছেন, এটা কি কোনো রুলস বা আপনার ব্যান্ড? না, এটা কোনো রুলস না, এটা আসলে নিজের একটা কমফোর্ট জোন। কারণ আমি যেভাবে একটা গানকে প্রেজেন্ট করব, আর একজন শিল্পী সেই গানটাকে দেখা যায় অন্যভাবে প্রেজেন্ট করে। তো আমার প্রেজেন্টেশনটা দেখা গেছে আমি আমার গ্রুপের সাথে ডিসকাস করে
সেভাবেই কাজ করি। আর এক একটা গানের প্যাটার্ন তো এক এক রকম। আর এটা আসলে নিজের কমফোর্ট জোনের জন্যই আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি যে আমাদের প্রেজেন্টেশনটা সবার থেকে আলাদা হবে, এবং সেটার জন্য কিন্তু আমি একাই ওই একই গানই যখন আমি পারফর্ম করছি সেটাকে আমার মতো করে আমার একটা ভার্সন আমি ক্রিয়েট করি। তো সেটা আসলে হঠাৎ করে গিয়ে যে কোনো একটা গ্রুপের সাথে তো ওভাবে সম্ভব হয় না। সেই জন্যই আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী এখন সেই ব্যান্ড বলো বা টিম বলেন সেটাই ক্রিয়েট করে যাতে সাউন্ড ডিফারেন্ট হয়, একটু অন্যরকম লাগে, ব্যতিক্রম যাতে লাগে অন্য অন্য আর্টিস্ট থেকে। আমার মনে হয় সেই জন্যই আসলে এই গ্রুপ বা টিম এটা করা। এখনকার শিল্পীরা কি তার গান অনুযায়ী যোগ্য সম্মানই পান? গান গাওয়া বা কোনো মিউজিকের সাথে যারা রিলেটেড এই ট্যালেন্টগুলোকে আসলে কখনো না কোনো অ্যামাউন্ট দিয়ে আসলে জাজ করা যায় না, কারণ এই আমার কাছে মনে হয় ট্যালেন্টের দাম আসলে অমূল্য। এগুলোকে কোনো স্পেসিফিক একটা অ্যামাউন্ট দিয়ে আমি বলতে পারবো না যে এটাই সম্মানী হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে যে যার মতো তার সম্মানই এখানে আসলে চায় কোনো একটা কাজ করতে গেলে। তো আমার মনে হয় যার যতটুকু কি বলবো লাইফস্টাইল বলতে পারি বা লাক্সারি বলতে পারি, যে যতটুকু চায় সে ততটুকুর মধ্যে তার সম্মানীটা কোনো অর্গানাইজারের কাছে চায়, সেটা যদি পেয়ে যায় তাহলে আমার মনে হয় তো কোনো প্রবলেম নাই। যেমন আমি যদি কোনো একটা অনুষ্ঠানে যাই, ফর এক্সাম্পল আমি আমার অনুষ্ঠানে যাওয়ার জন্য হয়তো এই স্পেসিফিক একটা অ্যামাউন্ট চাচ্ছি যেটা ওনারা আমাকে দিতে রাজি হচ্ছে, তাহলে আমার কাছে মনে হয় আমি যথাযথ সম্মানই পাচ্ছি। একইভাবে যন্ত্রশিল্পীরা কি তাদের সম্মানই পাচ্ছেন? আমার কাছে মনে হয় যন্ত্রশিল্পীদের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা চেষ্টা করি যতটুকু দিতে হবে সেটা চেষ্টা করি, বাট আরও বেশি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একজন মিউজিশিয়ান জন্ম নিয়ে তার যে কাজগুলো করে যাচ্ছে এটাকে আমরা এত ক্ষুদ্র একটা সম্মানী দিয়ে আসলে কখনো তাকে খুশিও করতে পারবো না, আর এটা আসলে উচিত না। তো আমার কাছে মনে হয় যন্ত্রশিল্পীদের ক্ষেত্রে সব মিলিয়ে সবার ক্ষেত্রে মিউজিক সেকশনে যারা আছেন সবারই আসলে আরেকটু সম্মানের দিক থেকে অর্গানাইজারদের বা যারা কাজ করছেন তাদের আরেকটু হয়তো একটু দৃষ্টি দেওয়া উচিত। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকার একজন সঙ্গীত শিল্পীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন, এটি আপনি পজিটিভ অথবা নেগেটিভ কিভাবে দেখবেন? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সেখানেও কিন্তু ছেলেমেয়েরা ভীষণ পারদর্শী অনেকেই আছে, না হলে হয়তো আজকে একজন রুনা লালা জন্ম নিতেন না, আজকে একজন আমাদের বাংলাদেশে যারা খেলোয়াড় আছে তারা থাকতেন না। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটা দেশের কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রটা অনেক বড় একটা বিষয়। তো সেটা যদি কখনো পড়ে যায় বা সেটাকে যদি আমরা ছোট করে দেখি তাহলে তো দেশের সাংস্কৃতিক অঙ্গনটা একেবারে না বললেই চলে। তো যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, গানের শিক্ষককে যদি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাতে মন্দ কি আছে? এবং আমার কাছে মনে হয় এটা একটা কি বলবো, পড়াশোনা যেরকম আমরা করছি, আমি পার্সোনালি যেমন পড়াশোনায় করছি আবার আমি গানও করছি, তো হয়তোবা যদি ওরকম করে আমি না শিখতাম বা আমার গুরুর কাছে না শিখতাম, আমার শিক্ষকের কাছে না শিখতাম, আমি যখন গানের ক্লাস করেছি আমার স্কুলে, তো সব কিছু মিলিয়ে যদি ওই শিক্ষাটা আমার না থাকতো তাহলে তো আমি আজকে এই শোবিজ টুনাইটেও বসতাম না। সো আমার কাছে মনে হয় যে এটা আমি পজিটিভলি দেখি, ঠিকই আছে। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা বাচ্চার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যে যতটা অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করা। সার্বিকভাবে কেমন আছে গানের ইন্ডাস্ট্রি? সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে অডিও ইন্ডাস্ট্রিটা আসলে আরেকটু আমাদের রিচ করা উচিত, বিকজ আমরা যারা গান গাই চাইলেই একটা গান তো নিজে নিজে আসলে প্রডিউস করা সম্ভব না, সেটার জন্য একটা প্রতিষ্ঠান দরকার, একটা পৃষ্ঠপোষকতা দরকার। তো অডিও ইন্ডাস্ট্রিটা আসলে আমার মনে হয় আগে আমরা যেরকম গান শুনতাম অনেক কাজ হতো, ঠিক সেরকমটা এখন নাই। সেই জায়গা থেকে আমার একটা কষ্ট আছে যে হয়তো আগের মতো করে যদি অডিও ইন্ডাস্ট্রিটা আরও বেশি জমজমাট হতো বা সিনেমার গান যেরকম হচ্ছে সেইখানে যদি আরেকটু সবাই মিলে কাজ করার একটা সুযোগ থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। গান নিয়ে আপনার এখন ব্যস্ততা কেমন? সামনে কি আমরা নতুন গান পাবো? অবশ্যই, গান যেহেতু গেয়ে যাচ্ছি অবশ্যই নতুন সামনে গান আসবে। এখন ওভাবে করে নতুন কোনো গানের প্ল্যান করিনি, কারণ একটা নতুন গান করতে গেলে সেটা নিয়ে একটু চিন্তা করা, মিউজিক ভিডিও নিয়ে চিন্তা করা, কবে রিলিজ করব সেটা নিয়ে চিন্তা করা, সব কিছু মিলিয়ে এখনও ওভাবে মেন্টালি শুরু করিনি। তবে
অলরেডি একটা গানের আমি প্ল্যান করেছি, যেটা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ভয়েস দিব এবং সেটা নিয়ে কাজ করব। এবং আমার কাছে মনে হয় যেটা যে অনেক বেশি কাজ করার থেকে একটু যদি বেছে বেছে সেটা যদি একটু কমও হয় তাতে কোনো মন্দ নেই। এবং আমার সাথে যারা কানেক্টেড বা আমার গান যারা শুনে তারা জানেন যে আমি খুব কম কাজ করি। নিজের কোনো গান বের করতে গেলে একটু সময় নিয়ে কাজ করি, হয়তো বছরে একটা থেকে খুব বেশি হলে 2টো গান রিলিজ করি, এর বেশি আমি করি না। আর অন্যান্য এমনিতেই অন্যান্য ইউটিউব চ্যানেলের কাজ বা অন্যান্য নাটক জিঙ্গল যেগুলো আছে এগুলো আমি করতে থাকি, বাট নিজের যে একটা ইচ্ছে নিজের মতো করে যে গানটা করা সেটা আমি খুব কম করে করি। কারণ সব কিছুর ব্যাটে বলে মিললে, লেখা পছন্দ হলে, সুর পছন্দ হলে তারপরে হয়তো আগাই। তো এবার আমার ইচ্ছে আছে এই বছরের শেষে একটা নতুন গান রিলিজ করার। তো যদি প্ল্যান হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সামনে আসছে। আদারওয়াইজ আমার পেজে যারা কানেক্টেড আছে তারা দেখেন আমার কিছুদিন পরপরই কোনো না কোনো কাজ আসলে আসে। তো এই তো সবগুলো আপডেট পেয়ে যাবেন। স্টেজ শো নিয়ে ব্যস্ততা কেমন? স্টেজ শো তো এখন আমি যেটা বলছিলাম যে একটু কম আছে, এবং বৃষ্টি বাদল সব কিছু মিলিয়ে ওপেনার কনসার্টও এখন ওরকম করে যেহেতু শুরু হয় না, বাট আমাদের মৌসুম সামনে আসছে যেটা নভেম্বর থেকে শুরু হচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটুক আমরা আসলে একটা মৌসুম বলি কনসার্টে। তো ইনশাল্লাহ সামনে যাতে ভালো হয় সেটা আশা করছি। আপনার সিনেমার গান কম পাওয়ার কারণ জানতে চাই। এটা আসলে সব জায়গায় একই প্রশ্ন করা হয় এবং আমি আজ পর্যন্ত সব জায়গায় একই উত্তর দিই, এবং আদৌ এটার কোনো ফল হয় কিনা আমি জানি না। বাট যেটা হয় যে সিনেমার গান করাটা আসলে এটা তো আমার পক্ষে সম্ভব না, যে একটা নিজেই একটা সিনেমা বানিয়ে গান করা তো আমার পক্ষে সম্ভব না। সেটার জন্য আসলে সবাই যখন যেরকম আমাকে প্রশ্ন করে যে কেন গান কম আসছে, সেরকমটা কেন মিউজিক ডিরেক্টর বা কেন চলচ্চিত্র নির্মাতা যারা আছেন তারাই বা কেন শুধু ওই কয়েকজন নিয়ে কাজ করছে, এই প্রশ্নটা তাদেরকে কেন করা হয় না আমি জানি না। সেটা করলে হয়তো তাহলে আমি উত্তরটা জানতে পারবো যে আমার আসলে কমতিটা কোথায় আছে। বাট আমার যেটা মনে হয় যে সিনেমার গানে কাজ করাটার ইচ্ছে আমার একদম অনেক আগের থেকেই, যে প্লেব্যাকে আমার ভয়েসটা যেন ইউজ করা হয়। তো সেরকম করে আসলে হয়নি, তবে বারবারই বলি যে আমি চাই, বাট আমাকে ডাকতে হবে, এইটুকুন ছাড়া আমার আসলে আর কিছু করার নাই। গানের জগতে 18 বছর কিন্তু অনেক বড় পাওয়া, প্রাপ্তিটা কি মনে হচ্ছে? প্রাপ্তি আসলে বলে শেষ করতে পারবো না, কারণ পুরস্কার বা মেটালিক একটা অ্যাওয়ার্ড সেটা তো আমরা সাজিয়ে রাখি, সেটাও হয়তো আমার ঝুলিতে আছে। বাট আমি যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এবং আজকে 18 বছর হয়ে গেছে, আমি এখনও স্টিল নাও আমি দেশে কাজ করছি, আমি দেশের বাইরে কাজ করছি, মানুষ আমাকে এখনও গান গাইতে ডাকছে, এটাই তো অনেক বড় একটা অ্যাওয়ার্ড, মানুষের ভালোবাসা। তো এখনও যদি আমি সেই ভালোবাসা না পেতাম আমি আজকে হয়তো এইখানেও বসে থাকতাম না, মানুষ আমাকে ভুলে যেত। সো মানুষ যে আমাকে মনে রেখেছে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আমি সবাইকে শুধু বলে যেতে চাই যে আমি আমার বেস্টটা ট্রাই করব সবসময়, এবং আমার কাছে কোনো গান কেউ শুনতে চাইলে আমি সেটার বেস্ট দেয়ার ট্রাই করি, এবং মানুষজন পছন্দ করে, সেটাই আসলে অনেক বড় প্রাপ্তি আমার কাছে মনে হয়। সফলতার তো শেষ নেই, তবুও নিজেকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান? সফলতার শেষ নেই, একদম সত্যি কথা। শেখারও শেষ নেই, সেটাও সত্যি কথা। আমি সারা জীবন শিখে যাব। আর আসলে স্বপ্ন তো দেখাই যেতে পারে, স্বপ্ন আকাশ ছোঁয়া দেখা যেতে পারে, সেটার কতটুকু পূরণ হবে জানি না। তবে ইনশাল্লাহ ইচ্ছে আছে যদি এরকম কখনো হয় যে এই নামটা মানুষ পুরো বিশ্বে মানুষ জানতে পারবে, এটা অনেক বড় আসলে স্বপ্ন। এটা আমি জানি না আদৌ পূরণ হবে কিনা, তবে স্বপ্ন দেখতে দোষ নাই, তাই হয়তো বলছি যে মানুষ আমাকে যেমন বাংলাদেশের সবাই চেনে, একদিন যেন বাংলাদেশের বাইরে পুরো বিশ্ব যেন চিনতে পারে, সেটা আশা করি। নিজের কোন গানগুলো সব থেকে বেশি প্রিয়? এখন 2 থেকে 4 লাইন কোনটা শোনাবে? আচ্ছা, আমার প্রত্যেকটা গানই আমার ভীষণ পছন্দের, এবং আসলে নিজের গানকে কোনটা ভালো কোনটা খারাপ এটা বলাটা ভীষণ কঠিন, কারণ কোনো গানকে আসলে কম পরিশ্রম দিয়ে করিনি, প্রত্যেকটা গানই নিজের মতো করে করেছি। অনেকগুলো গান পছন্দ, তবে এখন যদি শোনাতে বলেন তাহলে যেহেতু প্লেব্যাকের প্রসঙ্গ কিছুক্ষণ আগে উঠলো, আমার প্লেব্যাক করা একটা ভীষণ পছন্দের গান, যে গানটি ফুয়াদ নাসার বাবু ভাই করেছেন, এবং পায়ের ছাপ চলচ্চিত্রের গান, সেই গানটার একটা অংশ আমি শোনাতে পারি। আমি আকাশ ছুঁতে চাইনি, তবু ঠিকানা খুঁজে পাইনি বলে, অনেক দূরে এসেছি চলে, ভরসার কাঁধ ছেড়ে যাওয়া হাত আজও আমি খুঁজে পাইনি, খুঁজে পাইনি, খুঁজে পাইনি। আমি আকাশ ছুঁতে চাইনি, তবু আকাশ ছুঁতে চাইনি। বাহ, ধন্যবাদ আমাদের গান গেয়ে শোনানোর জন্য, খুবই চমৎকার গান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরো চমৎকার গান দিবেন। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এতক্ষণ প্রোগ্রামটি দেখলেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনারা এইভাবে আমাকে ভালোবেসে যাবেন, এবং আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের দোয়া পেলে আমি সারা জীবন গান গেয়ে যেতে পারবো। সবাই ভীষণ ভালো থাকবেন, এবং যমুনা টেলিভিশনের এত সুন্দর একটা আয়োজন স্যান্ডেলিনা শোবিজ টুনাইট, প্রত্যেকটা মানুষকে যারা পিছনে আছেন, কলাকুশলী যারা আছেন, আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, এবং আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকবেন। শুভরাত্রি।